নমস্কার। বাংলা গল্পঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি। আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন। শুরু করছি আজকের গল্প পাঠ। আশাপূর্ণা দেবীর লেখা স্পেশাল ট্রেন। দুপুর। মুখে একগাল হাসি আর হাতে আনন্দবাজারের একখানি পৃষ্ঠা নিয়ে সবজজ গিন্নি ডাকলেন, ওগো শুনছ? আজকের কাগজটা সব পড়েছ? সময়টা সংবাদপত্রের নয়, কিন্তু গিন্নি বান্নি মহিলাদের সংবাদপত্র সেবনের প্রধান সময় তো এই দুপুরটি। মধ্যাহ্ন আহারের পরে পানের কৌটোটি পাশে ও কাগজখানি হাতে নিয়ে শুয়ে পড়ার মধ্যে যে আবেশ আছে, দোক্তার নেশার মতোই তা মধুর, মনোরম। কর্তার অন্যদিন বাংলা কাগজ পড়বার সময় হয় না, তবে রবিবার কাগজটি তিনি মন দিয়ে পড়েন। যাই হোক, এখন তার সবে একটু তন্দ্রা এসেছিল, তাই এহেন উৎফুল্ল ওগো সম্বোধনেও চোখ খুললেন না। মুদিত নেত্রেই জড়িত কণ্ঠে বললেন, কেন পড়ব না? পঞ্চশীল বৈঠকে। কথা শেষ হতে পায় না, গিন্নি ঝংকার দিয়ে বলে ওঠেন, ধন্যবাদ, ঘুমিয়েও আড্ডা ভুলতে পারছো না? পঞ্চশীলের বৈঠকখানার স্বপ্ন দেখছো? খোঁয়ারি ভেঙে একবার তাকাও দেখি দয়া করে। বলা বাহুল্য, খবরের কাগজের গল্প স্বল্প, টিকা টিপ্পনী, আইন আদালত, সিনেমা, সংবাদ ও বিজ্ঞাপন ইত্যাদি দরকারি জিনিসগুলি ছাড়া আজে বাজে কতকগুলো কথা পড়ে সময় নষ্ট করেন না সবজজ গিন্নি। কাজেই কর্তার কথায় সিলেদের বৈঠকখানার সম্পর্কে কল্পনা করে রেগে ওঠা তার পক্ষে স্বাভাবিক। রেগে উঠেছেন, অতঃপর চোখ খুলতেই হয় জজ মশাইকে। জজের জজ, তার রাগ তো সোজা জিনিস নয়। উঠে বসে খাট থেকে চশমাটা বার করতে করতে বলেন, দয়া? বলো কি গো, কে কাকে দয়া করে? হয়েছে থাক, বকে মরছি কোনো গ্রাহ্য নেই। দেখো না কাগজটা। শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের পৃষ্ঠাটি খুলে ধরেন গৃহিণী কর্তার নাকের সামনে। একবার অবহেলা ভরে চোখ বুলিয়ে এবং তৎপরে নিবিষ্টভাবে পড়ে নিয়ে সবজজ মশাই গোফের ফাঁকে কিঞ্চিত হেসে বলেন, বিজ্ঞাপনে অমন ফলাও করে বলেই থাকে। ব্যাস হয়ে গেল জজের রায় দেওয়া। বলি, যা বলছে তা না করলে পার পাবে সে? আহা, বুঝছো না, স্পেশাল ট্রেন মানে হচ্ছে। মানে আর তোমায় বোঝাতে হবে না, বৌমা সমস্ত বুঝিয়ে দিয়েছে আমায়। গাড়িতেই থাকা, গাড়িতেই নাওয়া খাওয়া, হোটেল খুঁজে ধর্মশালা খুঁজে বেড়াতে হবে না, এমন সুযোগ আর মিলবে না। চলো না দুজনে বেরিয়ে পড়ি, বৌমার সঙ্গে সব পরামর্শ হয়ে গেছে। ও, ইতিমধ্যেই বৌমার সঙ্গে সব পরামর্শ হয়ে গেছে? তবে তো যাওয়াই হয়ে গেছে। তা তো গেছেই। গৃহিণী বিজয় গৌরবের হাসি হেসে বলেন, দ্বারকার দিকে আমাদের যাওয়াই হয়নি, এই সুযোগে চলেই চলো না। গা তুলে ওঠো না, একবার ভালো করে খোঁজ খবর নাও না। এই যে ফোন নম্বরও দিয়েছে, দেখো। সবজজ মশাই হতাশভাবে বলেন, এক্ষুনি খোঁজ নিতে হবে? নিলেই বা ক্ষতি কি? শুভস্য শীঘ্রম। ওঠো বাবু, আর আলিশি করো না। জজমশাই উঠে বসে হাই তোলেন। জানেন, এরপর আর দিবানিদ্রার বাসনা পাগলামি মাত্র। খাটের নিচে রক্ষিত চটি জোড়ায় পা গলাতে গলাতে বলেন, বৌমাটিও হয়েছে তেমনই, একেবারে শাশুড়ির পোঁ ধরা। হুজুগে পড়তে দেখলে কোথায় বাধা দিবি তা নয়, আর উস্কুনি। উফ! বাধা দেবে কেন গো? বৌমা আমার তেমন নয়। নয় বলেই তো এত পৃষ্ঠবল। গেল অমন মৌজের ঘুমটায় মাটি হয়ে। নিচের তলার ঘরে টেলিফোন। কর্তা শিথিল ভঙ্গিতে নামতে থাকেন। যৌবনকাল হতে জীবন সমর্পণ করে এসেছেন, বিদ্রোহের কল্পনা মনে আসে না। গৃহিণী যখন সংকল্প করেছেন তখন করেই ছাড়বেনই, এ অভিজ্ঞতা তার আছে। দুটো সিঁড়ি নামতেই কি মনে করে গিন্নি আবার এগিয়ে আসেন। গলার স্বর নামিয়ে বলেন, ওগো শোনো, বৌমা বলে দিয়েছে একটা কূপে পাওয়া যায় কিনা জিজ্ঞেস করতে। তাতে অনেক সুবিধে। কূপে?
সবজজ মশাই আর একবার অভ্যস্ত চোরা হাসি হেসে বলেন, কূপে? বৌমাটি তোমাকে বকিয়ে ছাড়লো। সাজসজ্জায় তো আজকাল প্রায় তরুণী হয়ে উঠছ, আবার কূপে চাই? আহ, হয়েছে, থামো তো। কি করব, বৌমা নিজে পছন্দ করে শাড়ি জামা কিনে আনে, জোর করে পরিয়ে তবে ছাড়ে। রীতিমতো পালিশ। মুঠোই পড়বার কৌশলটি ঠিক বেছে নিয়েছেন। বেশ বেশ, যাও তো। শোনো, আমি ততক্ষণ একটু গড়িয়ে নিচ্ছি, বুঝলে? তুমি খুব বিস্তারিত সব জেনে নাও, আর ওই কথাটাও বলো, ভুলে যেও না। বৌমা বলেছে আগে থেকে না জানলে। আচ্ছা গো, আচ্ছা। এই তো হলো একটি মাত্র বাড়ির ঘটনা, কিন্তু আনন্দবাজার তো একখানি মাত্র ছাপা হয় না। আবার বিজ্ঞাপন দাতারাও যে মাত্র একটি সংবাদপত্রে আত্মঘোষণা করেন এমন তো নয়। কাজেই এ বিজ্ঞাপনটি অনেক গিন্নিরই চোখে পড়ল। সবজজ গৃহিণীর মতো নিরত্যাগী ভোজি ক্ষীর পরমহংস পাঠিকার সংখ্যাও তো আর কম নয়, সর্বভুক পাঠিকাও বিরল নয়। তবে যাদের কর্তার পকেটের অবস্থা জোরালো নয়, তারাই সংবাদের মধ্যে কোনো আলো পেলেন না। আবার পকেটে বলিষ্ঠতার আশ্বাস থাকলেও বাড়ির বাইরে পা বাড়াবার অবস্থা সবসময় থাকে না সকলের। কারো সংসারে 5 জনের কথার ভয়, কারো ঘরে অথর্ব শ্বশুর শাশুড়ি, কারো বা বৌমার কোলে কচি। এসব প্রতিকূলতা অতিক্রম করা বাঙালির ঘরে সহজ নয়, পয়সা থাকলেও। কাজেই তারাও একবার বিজ্ঞাপনটির দিকে চোখ বুলিয়ে অলক্ষ্যে নিঃশ্বাস ফেলে সিনেমার পৃষ্ঠায় দৃষ্টি নিবদ্ধ করেন। যেটা সম্ভব সেটা করায়ত্ত। শুধু যাদের এসব প্রতিবন্ধকের কিচ্ছুটি নেই, তারাই সহচর্যে ওগোর কাছে ছুটে গিয়ে জানালেন এমন সুযোগটি আর হবে না। তাই বলে সবাই কিছু আর সবজজ মশাইয়ের মতো প্রত্যক্ষ আত্মসমর্পিত নন। গৃহিণীর আবেদনে এক কথায় সাড়া দিতে বা অপ্রতিবাদে তা মেনে নিতে অনেকেরই পৌরস্যে ঘা পড়ে, অতএব প্রতিবাদের প্রহসন চলে। কোনো সদ্য অবসরপ্রাপ্ত প্রাক্তন অফিসার সদ্য বিধবার সর্বহারা সুরে বলেন, আর এখন ওসব কেন? এ যাবৎ যা হয়ে গেছে, এখন সব দিকে হাত গোটাতে হবে। আবার কোনো আসন্ন অবসর সাহেবের আশ্বাসের সুরে বলেন, এখন কেন, আরো 2 বছর সবুর করো না, দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়ে। কেউ ঝকঝকে বাঁধানো দাঁতে অবহেলার হাসি হেসে বলেন, আরে পাগল হয়েছ, পরের একতারে যেতে আছে, ইচ্ছে করলেই তো নিজেরা। কেউ টাকে হাত বুলিয়ে বলেন, হঠাৎ করে 14টা জায়গায় ঘুরতে চাওয়া, একটা হেলদি জায়গায় বাড়ি ভাড়া করে মাসখানেক থাকলে হজম টজমের বিষয় উপকার হয়। তোমারও হার্টের ট্রাভেলটা। বলা বাহুল্য, এসব দুর্বল প্রতিবাদ খণ্ডন করার উপযুক্ত যুক্তির অভাব ওপক্ষে নেই। অপরপক্ষে ওদিকের যুক্তিগুলি সম্পূর্ণ অকাট্য। হাইকোর্টের দুঁদে উকিলও হার মানেন। সব বলতে পুঁথি বাড়ে, মোট কথা ফলাফল সহজবোধ্য। বহির্জগতে যারা যত বেশি পদস্থ, অন্তঃপুরে যে তারাই বেশি অসহায় অপদস্থ, এই কথা তো শিশুতেও জানে। শাস্ত্রের বচন মিথ্যে হয় না। রৌদ্রের চাইতে রৌদ্রতপ্ত বালুকার উত্তাপ বেশি, একথা শাস্ত্রে আছে। কোনো কোনো ক্ষেত্রে অভিনয়টা একটু ঘোরালো করতে কর্তা গৃহিণীর কথায় কর্ণপাত না করে হয়তো অফিসে চলে গেলেন এবং সন্ধ্যায় ফিরে শুরু করলেন, ওগো শুনছ, অফিসের উমুক বাবু বলছিল বটে। বৈচিত্র্য কি নেই? যেমন শ্রীমতী চৌধুরী নিজে না রাম না গঙ্গা থাকেন, তার ছোট বোন এসে জামাইবাবুকে বাক্যবাণে বিদ্ধ করেন। সত্যি এত টাকা রোজগার করেন চৌধুরী সাহেব, অথচ কেবলমাত্র হাঙ্গামার ভয়ে স্ত্রীকে তীর্থধর্ম করান না। এ চাইতে অমানসিকতা আর কি আছে? চৌধুরী সাহেব বিব্রতভাবে বলি, দোষ তো খুব দিচ্ছ। সাধে বলেছে শালি, তোমার দিদিটির সুচিবাইয়ের কথা ভুলে যাচ্ছ বুঝি? শালি বললে, সেই রকম সুব্যবস্থা করে নিয়ে যাবেন। আমি কি করব? ট্রেনে থাকা ওই ছুঁয়ে দিল, ওই ও সিটে বসে ভাত মাংস খেলো, এসবের উপায়? বেশ তো, এই বেলা আগে ভাগে একটা কূপের জন্য দরখাস্ত ঝেড়ে দিন না, তাহলেই ওসব সমস্যা মিটে যাবে।
অতএব চৌধুরী সাহেবের আপত্তির আর মুখ থাকে না। তিনি দরখাস্ত ভাঁজতে থাকেন। যাক, এসব তো হলো গৃহিণীতন্ত্র সংসারের কথা। বিজ্ঞাপনের চটকে ভুলিবেন না জেনেও আরও কেউ কেউ কি আর ভুলল না? যেমন তরুণ কবি সুরঞ্জন, তরুণ আর্টিস্ট শঙ্করদেব, দুই বন্ধুতে হরিহর, এক আত্মা, দুজনেই নতুন বিয়ে করেছে, বড় লোকের ছেলে, পয়সা আছে। আর্টিস্ট বলল কবিকে, গেলে কেমন হয়? দেখে তো মনে হচ্ছে মন্দ নয়। ওরাই সব হাঙ্গামা পোয়াবে, বারবার বাক্স বিছানা বাঁধাই তো ঝামেলা নেই। তাছাড়া অজন্তা, ইলোরা। কবি বলল, দেখেছি ওদের প্রোগ্রাম, সমুদ্রটাও পাওয়া যাচ্ছে। চলো না বেরিয়েই পড়ি, বাড়িতে তো এদের দেখাই পাওয়া যায় না, বাইরে গেলে তবু কি বলো? এদের মানে অবশ্য নববিবাহিতাদের। নববিবাহিতারা এই অভাবিত সৌভাগ্যের আশায় দিশেহারা হয়ে মূর্ছা যায়। বিজ্ঞাপনদাতার ঘরে লোকের ভিড় জমে, টেলিফোন রিসিভার ছুটি পায় না। যারা যেতে ইচ্ছুক তারা তো খবর নিচ্ছেই, যারা কোশমিন কালেও যাবে না তারা বেশি প্রশ্ন করে মারছে। বিজ্ঞাপন পড়ে উফ, আসল কথাটার বুঝি বলাই হয়নি, বিজ্ঞাপনের বিবরণ। আচ্ছা, যথাযথই পেশ করেছি, ভাব ভাষা অলংকার সমেত সংবাদপত্রের বিজ্ঞাপনটি ছিল এই: ভ্রাম্যমান্য হোটেল বা মাইতি মহাশয়ের তীর্থযাত্রা স্পেশাল। বিলাস ভ্রমণ ও তীর্থ ভ্রমণের অভাবনীয় সুযোগ। 25 দিন ব্যাপী ভ্রমণে বোম্বাই, নাসিক, দ্বারকা, অজন্তা, ইলোরা সহ 14টি দেশ পরিদর্শন। উৎকৃষ্ট আহার, সর্বাধিক সুবিধা, স্বাচ্ছন্দ্য। যাহারা অর্থ সামর্থ্য সত্ত্বেও ঝঞ্ঝাটের ভয়ে তীর্থ ভ্রমণে বিরত থাকেন, তাহাদের সুবর্ণ সুযোগ। অর্থের বিনিময়ে পরামর্শ লাভ করুন। ভাষাটা বোধহয় মাইতি মহাশয় নিজের। কিছু অর্থের বিনিময়ে কোনো ভালো সাহিত্যিককে দিয়ে লিখিয়ে নিতে পারতেন, তাতে কাজ বেশি হতো। সে যাক, বিনিময়ে মূল্য ধরেছেন প্রথম শ্রেণী 499 টাকা 4 আনা, আর তৃতীয় শ্রেণী, কিন্তু তৃতীয় শ্রেণীরা গোল্লাই যাক। আমার কাহিনী বাছাই করা প্রথম শ্রেণীদের নিয়ে। নির্দিষ্ট রজনীতে মাইতি মহাশয়ের মোহরাঙ্কিত বোম্বে মেলের একখানি বগির সামনে ভিড়ে ভিড়াকার। যারা যাবেন তারা তো আছেনই, তাছাড়া তুলে দেবার জন্য প্রত্যেক বাড়ি থেকে 8 ডজন পৌনে ডজন লোক এসেছে। সৌভাগ্যশালীদের আত্মীয় বন্ধু একটু বেশিই হয়। ট্রেন ছাড়তে দেরি ছিল না। প্ল্যাটফর্মে বিদায় অভিনন্দন পর্ব সেরে যে যার নির্দিষ্ট আসনে উঠে গেলেন। গাড়িটা নতুন ধরনের, করিডোর দেওয়া, বার্থ খুঁজে নিয়ে গাড়িতে উঠতে হয়। কিন্তু ও কি, সহসা ও কি হলো? আগুন জ্বলল কিসে? ট্রেনের কামরায় স্টোভ বাস্ট করেছে। এক আধটি নয়, একসঙ্গে 14টি। চমকে যাচ্ছেন? তাহলে খুলেই বলি, স্টোভটা রূপক, আসলে বাস্ট করলো 14টি আরোহীর মেজাজ। 14টি অপর এক অর্থ 7 জোড়া, জানেন তো? এক্ষেত্রে সেই অর্থই প্রযোজ্য। 7টি যুগল, মিস্টার অ্যান্ড মিসেস, অথবা ভারতীয় প্রথায় শ্রীযুক্ত ও শ্রীমতী। ট্রেনে উঠে নিজ নিজ আসন দেখে ফেটে পড়েছেন এরা। আহ্লাদে নয়, রাগে। আর সেই ক্রোধাগ্নির দাহিকা শক্তি যে কেরোসিনের চাইতে কিছু কম নয়, সেটা টের পাচ্ছেন মাইতি মশাই। কারণ 14টি মিহি ও মোটা কণ্ঠতুন হয়ে যে বাক্যবাণগুলি বর্ষিত হতে শুরু করেছে, তার লক্ষ্যস্থল একা মাইতি মশাই। মাইতি মশাই শর্তভঙ্গের অপরাধে অপরাধী। কূপে প্রার্থী সপ্তদম্পতি দেখেছেন, কূপে কোথা? কূপে নেই। 2টি 4 বার্থ ও একটি 6 বার্থ কামরায় মাইতি মশাই তাদের ভাগ করে গুছিয়ে ফেলেছেন। এতেও যদি মানুষের মতো মানুষে বাস্ট না করে, করবে কি? সন্দেশ খাওয়ালে? চালাকি, জোচ্চুরি, ইয়ার্কি পেয়েছে, চিটিংবাজি, পেপারে লিখবে ব্যবসা ঘুচিয়ে দেব, যাব না, নেমে যাব, টাকা ফেরত চাই। এমন জানলে কে ফাঁদে পা দিত? আগেই ভেবেছিলাম স্রেফ ভাঁওতা। বকিটা প্রথম শ্রেণীর,
ধরে নিতে হবে আরোহী বর্গও তাই, কিন্তু রাগের সময় সে কথা মনে রাখলেও চলে না। মাইতিমশাই অন্যান্য আরোহীদের ভুলে করজোড়ে এবং গলকোঁচায় 3টি কামরায় অবস্থিত এই সপ্ত দম্পতির কাছে ছুটোছুটি করছেন এবং কাতর বচনে বারবার যা প্রতিশ্রুতি দিচ্ছেন তার সারার্থ এই ব্যবস্থা সাময়িক মাত্র। বহু চেষ্টাতেও হাওড়া থেকে ঠিকমতো গাড়ি তিনি জোগাড় করে উঠতে পারেননি। একটা রাত আর একটা বেলা ধৈর্য ধরে থাকুন এরা, কাল সন্ধ্যায় উমুক জংশনে নিশ্চয়ই বগি বদল করে দেবেন, যদি না দেন ইত্যাদি ইত্যাদি। কিন্তু শর্তভঙ্গকারীর কথা কেউ এখন বিশ্বাস করবে? গাড়ি ছেড়ে দিয়েছে, এখন তো এনারা মাইতির একতারে, কাজেই মাইতি মশাইয়ের কাতর কণ্ঠ কোথায় তলিয়ে যায়, অব্যাহত গতিতে চলতে থাকে। রেখে দিন মশাই ওসব কথা, ওরকম চিটিংবাজি ঢের দেখেছি। অবশ্য এদেরই বা দোষ কোথায়? এদের দোষ কি করেই বা দেওয়া যায়? এরা তো আর যেমন তেমন করে শুধু তিথি করবেন এ মনোভাব নিয়ে আসেননি। সে যারা আসে তারা 3rd ক্লাসের ট্রেনে গুড়ের নাগরি ঠাসা হয়ে কি ঝুলতে ঝুলতে যেতে পারে, তাদের কথা বাদ দাও। এরা রথ দেখবেন, কলা বেচবেন, উভয় উদ্দেশ্যে খরচ করেছেন মুঠো ভরে। এদের দাবি জোরালো হবে বই কি। তাছাড়া আগে শর্ত করিয়ে নিয়েছেন। আরে বাপু, এইসব কেষ্ট বিষ্টু লোককে স্বতন্ত্র ব্যবস্থায় যদি না করে দিতে পারবি তবে লিখেছিস কেন? সর্ববিধ সুবিধা ও স্বাচ্ছন্দ্য, এদের স্বাচ্ছন্দ্যের মান জানা আছে তোর? কত জনের কত খুঁটিনাটি অভ্যাস। কূপে না হলে চলে? অ্যাডভোকেট গিন্নির সয়াটিকা, তার রাত্রে বিছানায় হট ওয়াটার ব্যাগ চাই। জজ গিন্নির গাউট, তাকে দৈনিক পারগেটিভ নিতে হয়। প্রফেসর গিন্নির হাই প্রেশার, রাত্রে ঘরে আলো জ্বললে মারা যান। ডাক্তার গিন্নির ভূতের ভয়, আলো নিভলেই তিনি আতঙ্কে ওঠেন। লোহার কারবারি বাড়ুজ্জে মশাইয়ের গিন্নির 2 ঘন্টা কমে পুজো হয় না। জমিহারা জমিদার গিন্নির 24 ঘন্টা পান নইলে চলে না। সর্বোপরি চৌধুরী গিন্নির সচিবাই, তিনি ছাড়া জগতে সবাই মেলেচ্ছ, এই বিষয়ে তিনি নিঃসন্দেহ। কর্তারাও কিছু একেবারে নিরাপরাধ নন। কারো হার্ট ট্রাবল, কাউকে দিনে রাতে 11-12 হজমের ওষুধ খেতে হয়, কাউকে প্রত্যহ ইনসুলিন নিতে হয়, ইত্যাদি ইত্যাদি। এসব ব্যাপারে নিজস্ব এলাকা না থাকলে চলে? 1 দিন নয়, 25 দিন থাকা। গাড়ি চলতে থাকে, করিডোরের সুবিধেই এ কামরা ও কামরায় আনাগোনা চলতে থাকে। কাজেই আলোচনার ক্ষেত্র বিস্তৃত হয়। তাছাড়া সপ্তযুগল একই ব্যথার ব্যাধি। অন্য সময়ে কেউ কাউকে ডেকে কথা কইতেন কিনা সন্দেহ, কারণ কারো নাকই তো কম উঁচু নয়। কথা কওয়ার ভয়ে সহযাত্রীর মুখ আড়াল করে বসে থাকতেন একখানা বই বা কাগজ ধরে। কিন্তু চোর ঠ্যাঙানোর ক্ষেত্রে ও অপরের সমালোচনার ক্ষেত্রে বাঙালি জাতির যে অপূর্ব একাত্মবোধের পরিচয় দিতে পারে, পৃথিবীর যে কোনো জাতির কাছে তা দুর্লভ। আমাদের এতগুলো লোকের গালে চর বসালে লোকটা স্বনিঃশ্বাসে বললেন, বাণুজ্যে মশাই। বসাক। অ্যাডভোকেট বলেন, টের পাবেন বাছাধন, ওর নামে আমি কেস করব। প্রফেসর বঙ্কিম কটাক্ষে বলেন, সাধে কি আর বলেছে স্ত্রী বুদ্ধি? কাগজে একটা হুজুক দেখলেন তো অমনি ছোট তার পেছনে। ওদিক থেকে সরস উত্তর এলো, পুরুষের বুদ্ধি বা কি জোরালো, ভালো করে খোঁজ নিয়ে তারপরে করতে বলিনি কূপের কথাটা লিখিত পরিত করে নিও? বলেছিলেন তিনি, করেও ছিলেন প্রফেসর, কিন্তু না দিলে? কূপের অভাবে কার কি অসুবিধে সে কথার ফুরোতেই চায় না। কখনো উদারায়, কখনো মুদারায়, কখনো তরায়। শুনলে মনে হতে পারে কূপে ছাড়া যে রেলে চড়া যায় এ যেন ওরা ভাবতেই পারে না। তাই যতক্ষণ না এদের ঘুম পায়, প্রৌঢ় মাইতিমশাই সপ্তর্থী বেষ্টিত অভিমন্যুর মতো এই সপ্ত দম্পতির বাক্যবাণে ঝাঁঝরা হতেই থাকেন। ঝানু ব্যবসাদার তাই এ হেন গঞ্জনাতেও মেজাজ হারান না, বা শান্ত কণ্ঠে প্রশ্ন করেন, রেল কোম্পানি এনাদের মাতুল কিনা, এবং নিজেরা ভ্রমণে বেরোলে এই মামার বাড়ির আবদারটি খাটত কিনা। না, সে প্রশ্ন করেন না ভদ্রলোক।
এই করে মাথার চুল পাকালেন। মাথার রক্ত ঠান্ডা বরফ। তিনি সামনে মা লক্ষ্মী ও বাবা নারায়ণদের আগামী সন্ধ্যা পর্যন্ত ধৈর্য ধরতে বলেন। উমুক জংশনে গাড়ি মজুদ আছে, 7খানি কূপে সম্বলিত বগি। দ্বিতীয় পক্ষে স্ত্রীর মৃত্যু শোকেও লোকের সময় ভোলে। অনেক রাত্রে ঝড় থামে। বিরক্ত চিত্তে রাতের আহার সমাধা করে যে যার আসনে অঙ্গুর ঢালেন। এই সপ্ত দম্পতি ছাড়া অবশ্য খদ্দের আছে মাইতি মশায়ের, অপর আরোহী। পাশের একটি 6 বার্থ কামরায় আশ্রয় নিয়েছেন সপুত্র কন্যা দত্তমশাই, জনসন কোম্পানির বড়বাবু। এপাশের 4 বার্থে সস্ত্রীক শিল্পী আর কবি। তারও ওপাশে আরোদ্দার নিমাই হাজরা রয়েছেন 2 ছেলে ও 1 ভাগ্নে নিয়ে। আরও ওধারে মাইতি মশাই নিজে এবং জন 3 কর্মচারী। সে যাক, অপর আরোহীদের এ গাড়িতে কোনো মর্মব্যথা নেই। তারা এই কৌতুক অভিনয়ের দর্শক মাত্র। পাশের কামরাগুলি থেকে তারস্বরে উত্থিত কূপে কূপে আর্তনাদ এদের কানে গেছে। বড়বাবু গিন্নির কাছে দ্রাক্ষা ফল অম্ল। তিনি মেয়ে ছেলে কান বাঁচিয়ে জনান্তিকে বলেন, এতই যদি তো বাড়ি ছেড়ে আসা কেন বাপু? বাড়িতে কি নিজের নিজের ঘর ছিল না? ছি। কবি আর শিল্পী আপন বুদ্ধি মাহাত্ম্যে উজ্জ্বল মুখে বলে, ভাগ্যিস আমরা একটা 4th বার্থের কথা আগেই বলে রেখেছিলাম, তা নইলে দিত আরো কারোর সঙ্গে ঠেলে। তাহলেই হয়েছে আর কি। কবির বইয়ের জন্মকর্ম এই কলকাতায়। এতাবৎ কালের মধ্যে এসে রেলে গিয়েছে এদিকে চন্দননগর, ওদিকে রানাঘাট, মামার বাড়ি আর পিসির বাড়ি। কূপের রহস্য তার অজ্ঞাত। প্রশ্নোত্তরের মারফতে রহস্য বুঝে ফেলে নাক কুঁচকে বলে, সে কি বিশ্রী! আমরা কেউ কারোর সঙ্গে কথা বলতে পেতাম না, এক ঘরে হয়ে বসে থাকতাম। সে কেমন হতো ভাই? শিল্পীর বউ সায় দিয়ে বলে, তা সত্যি, সে কিছু মজার নয়। মহল্লাসে লাফিয়ে ছাপিয়ে 2 বন্ধু আপার বার্থে ওঠে। 2 বান্ধবী সেই মজার দৃশ্যে খানিকক্ষণ হাসির ফোয়ারা ছুটিয়ে অবশেষে ঘুমোয়। রাত্রি প্রভাতে দুঃখার্তদের নতুন করে শোক উথলে ওঠে বাথরুমে প্রসঙ্গে। কূপের প্রধানতম সুখ যে নিজস্ব বাথরুম। সুখীরা জানালায় উঁকি ঝুঁকি মেরে পাহাড় দেখেছে। পাহাড় দেখবার স্পৃহা প্রতারিতদের নেই। তবু সকালে চায়ের পর মেজাজের পারা কিছুটা নামে। মাইতি মশাইয়ের মুন্ডপাত ছাড়াও প্রেসার, সুগার, সায়াটিকা, গ্রাউট ইত্যাদি মূল্যবান বিষয় নিয়ে উচ্চাঙ্গের আলোচনা চলে। আর এই সময় ও ঘর থেকে মেয়ে দুটো বড় একটা প্লেটে বোঝায় গোলাপি রেউড়ি নিয়ে এ ঘরে এসে দাঁড়ায় যেন আহ্লাদে ভাসতে ভাসতে। কোনো স্টেশনে যেন কিনেছে। খান আপনারা যত পারেন। জজগিন্নি বলেন, ও মা, এত কিনেছো কেন? মোটে তো 4 জন লোক তোমরা। ওরা হেসে বলে, বারে, একলা খাবো বুঝি? সবাই মিলে খাবো। কি মজার গাড়ি বলুন তো, কেমন বারান্দা দেওয়া, বাড়ির মতো এ ঘর ও ঘর করা যায়। নিন, তুলে নিন। চৌধুরী হেসে বলেন, এসব খাওয়ার কি আর বয়স আছে বাপু আমাদের? কেন নেই? বাহ, সবাই তো চমৎকার দাঁত রয়েছে। কথাটা শুনে কারো কারো মুখের ওপর কি একটা মেঘের ছায়া ভেসে যায়, বোঝা যায় না। তবে রেউড়ি অল্প বিস্তর সবাই তুলে নেয়। ভারী হাসি খুশি মেয়ে দুটি, এক কথায় মন কেড়ে নেয়। কারো বা নাতনির বয়সী, কারো বা মেয়ের। জড়তা আসে না কোনো পক্ষেই। খানিক গল্প করে উঠে যায়, বলে ও ঘরে যায়, যাদের ছোট ছোট ছেলে মেয়ে দেখলাম। বেশ মেয়ে দুটি, এক বাক্যে সবাই রায় দেন। অবশেষে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা। মাইতি মশাইয়ের উমুক জংশনে গাড়ি এসে থামে। মাইতি মশাই করজোরে বলেন, বগি বদল করতে হবে, অনুগ্রহ করে নামুন সবাই। তবু বিশ্বাস হতে চায় না। মৃদু গুঞ্জন ওঠে, আচ্ছা দেখা যাক, ফেরত গাড়ি তো পৃথিবী থেকে উঠে যায়নি। চৌধুরী গিন্নি সগর্বে বলেন, টাকার ধারধারি না, 1000 গেছে, আরো না হয় 2000 যাবে, তাই বলে 5 জনের সঙ্গে এক হয়ে থাকতে পারবো না। কিন্তু এত আস্ফালন মুহূর্তে নিস্তেজ। গাড়ি দেখে আগুনে জল, সাপের মাথায় ধুলো পড়া,
সারি সারি 7খানি কূপে সম্মিলিত বগিখানি অপেক্ষা করছে তাদেরই জন্যে। এদিকে ওদিকে 4 বার্থ 6 বার্থের কামরাগুলো। মাইতি মশাই আত্মপ্রসাদের হাসি হেসে বলেন, কেমন বলিনি ভালো গাড়ি দেব? এমন গাড়ি এ লাইনে দ্বিতীয় পাবেন না। দেখুন, দুটোই লোয়ার বার্থ। বেছে বেছে এই 8014 নম্বরের গাড়িটির জন্য দরখাস্ত করে রেখেছিলাম। এতগুলো কূপে রেল কোম্পানি কি সহজে দিতে চায় মশাই? শ্রোতাদের মুখে কৃতজ্ঞতার হে হে হাসি। আর বলার কিছু নেই, দুটোই লোয়ার বার্থ। আহা, এদের যে আপার বার্থ আহরণ পর্বত আহরণের তুল্য, সে কথা কি বুঝেছিলেন মাইতি মশাই? কেউ কেড়ে নেবে না, তবু ছুটোছুটি করে উঠে পড়েন সবাই, সায়াটিকা আর গ্রাউট, হার্ট ট্রাভেল আর হাই প্রেশার ভুলে। শুধু চৌধুরী মশাই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তদারক করতে থাকেন সকলের সব জিনিস ঠিকঠাক উঠল কিনা। এ গাড়িতে করিডোর নেই, এদিক ওদিক হয়ে গেলে মুশকিল। সময় অনেক ছিল, ধীরে সুস্থে সকলের মালপত্র তোলা হয়। করিতকর্মা গিন্নিরা মুহূর্তে সংসার গুছিয়ে ফেলেন। হুকে, আংটায়, ছাতা, লাঠি, গরম জলের ব্যাগ, সেলফে ওষুধের শিশি, গঙ্গা জলের বোতল, পানের ডিবে, জর্দার কৌটো, দুদিকে দুটি বিছানা, ভালো ভালো সুজনি ঢাকা, ঝালর দেওয়া বালিশ। উঠে পড়ো উঠে পড়ো, ঘন্টি দিয়েছে। চৌধুরী মশাই তাড়া দেন তরুণ তরুণীদের 4টিকে, যারা প্ল্যাটফর্মে বেড়াচ্ছিল আর বারবার অন্যমনস্কের মতো তাকাচ্ছিল সাজানো কামরাগুলির দিকে। ওদের মুখের দিকে তাকিয়ে চৌধুরী কেমন অপ্রতিভ লাগে। ছেলে দুটিকে আপনি বলবেন কি তুমি বলবেন বুঝতে না পেরে মেয়ে দুটিকে বলেন, ইয়ে, তোমরা এরকম গাড়ি নিলে কেন? কূপের জন্যে বলে রাখতে পারতে। মেয়ে দুটো অসহায় চোখে নিজের নিজের স্বামীর মুখের দিকে চায়। আর গতকাল যারা আপন বুদ্ধিমত্তায় গৌরবান্বিত ছিল, তারা আরো অসহায়ভাবে একটু ফিকে হাসি হেসে কি একটা বলে গাড়িতে ওঠে। বোধহয় বলে 2 বন্ধুতে একসঙ্গে থাকবো বলেই। কবে যেন কোথায় পড়েছিলাম, এ জগতে সবাই স্বার্থপর, সহানুভূতিহীন। কথাটা সর্বৈব মিথ্যা। সহানুভূতি কার শরীরে নেই? আমি তো দেখছি সকলের হৃদয় মমতায় ঠাসা। রাত্রে শোবার আগে দাঁতের পাটিটি টুপ করে কাঁচের গ্লাসের জলে ফেলে চৌধুরী বলেন, যাই বলো, আমার কিন্তু মেয়ে দুটোর মুখ দেখে ভারী মায়া লাগছিল। এমন ফ্যালফ্যাল করে তাকিয়েছিল আমাদের কামরার দিকে। চৌধুরী গিন্নি বলেন, সত্যি, বেচারিরা ছেলে মানুষ, সবে বিয়ে হয়েছে, মন খারাপ তো হতেই পারে। আমাদের তো অন্য কিছুই নয়, শুধু এই নিজেদের বাতিকের জ্বালায়। প্রফেসর প্যান্ট ছেড়ে লুঙ্গি জড়াতে জড়াতে বলেন, মাইতি মশাইয়ের এটা কিন্তু খুব অন্যায় হয়েছে। এতগুলো কূপে, অথচ ওরা ছেলে মানুষ একটা পেল না। আমাদের তো অন্য কিছু না, শুধু তোমার শরীরটার জন্যই ভাবনা, নইলে কই কাঁচের গ্লাসটা। ডাক্তার গিন্নি রাম নাম লেখা কাগজটুকু বালিশের তলায় গুঁজতে গুঁজতে বলেন, আচ্ছা, ওরা তো বোকা কেন বলো তো? আগে থেকে কূপের কথা বলে রাখলেই তো পারতো। জানে না ছেলে মানুষ। ডাক্তারবাবু দয়ার্দ কণ্ঠে বলেন, আমরা এই বুড়ো হাবড়ারা যে যার কূপে উঠে পড়লাম, আর ওরা ঘুরে বেড়াতে লাগলো, দেখে লজ্জাই করছিল। মাইতিমশাই একটু বিবেচনা করে ভাগ করতে পারতেন। বাটিটা কোথায় রাখলে? বাড়ুজ্জে গিন্নি কথার উত্তরে বলেন, আমার তো অন্য কিছু নয়, শুধু এই পুজোটুকুর জন্যে। তবু তো গুরুদেবের কথা মতো কিছুই হয়ে ওঠে না, আর কেউ তো স্বার্থ ছাড়ল না বাপু। যাদের পুজো পাঠ নেই তাদের আলাদা ব্যবস্থার দরকারই বাকি বুঝি না। জজমশাই বলেন, যাই বলো, আমার কিন্তু সত্যিই ভারী হচ্ছিল। বেচারাদের মনটা খুব খারাপ হয়ে গেছে। দেখলে তো এতক্ষণ কি ফুর্তি, আর এখন যেন নেহাত তুমি রাগ করবে তাই, নইলে আমাদেরটা ছেড়ে দিতাম। একটাই ওদের কি হবে? নিরস্বরে বলেন জজগিন্নি। মাইতি বুড়োরই বা কি আক্কেল? যত চুলে কলপ, টেকো বুড়ো, বাঁধানো দাঁতের জন্যে জনে জনে কূপে বিলি। আর ছেলে মানুষ কটাকে পুড়ে দিলি একটা ঘরে। এই 22-24 দিন বেচারারা। আমরা তো অন্য কিছুর জন্য নয়, শুধু রোগের জ্বালাতেই। অতএব জগতের সবাইকে স্বার্থপর বা সহানুভূতিহীন বলে মানুষের প্রতি অবিচার করা হয়। যাদের নিয়ে এত দরদ, মানে যাদের বাত, সূচিবায়, গুরুমন্ত্র, সায়াটিকা
হার্ট ট্রাবল ইত্যাদি দরকারি জিনিস কিছু নেই, আছে শুধু অন্য কিছু। তারা চারজনে মুখোমুখি অনেকক্ষণ বসে থাকে চুপচাপ। গাড়ির শব্দে ওদের নিজেদের কথা যেন হারিয়ে গেছে। অনেক রাত্রে দুই বন্ধু পরস্পরের দিকে তাকিয়ে ফিকে মার্কা হাসি হেসে বলে, তাহলে শুয়ে পড়া যাক। যাক। লাফিয়ে ঝাঁপিয়ে নয়, ধীরে সুস্থে আপার বার্থে ওঠে তারা। তরুণী যুগল আজ আর ওদের এই আরোহণে মজা খুঁজে পায় না। দুজনে আপন আপন সিটে বসে থাকে, জানালা খুলে, অন্ধকারের দিকে তাকিয়ে। কি জানে কি ভাবে, হয়তো ভাবে 25-2 গেল, আর কোথাও কোনোখানে অনিদ্রার পালা নেই। এ ঘরে ও ঘরে, সে ঘরে সবাই ঘুমে পাথর। গাড়ি ছুটছে দুরন্ত বেগে, পাল্লা দিয়ে বইছে নাসিকা ধ্বনি। ঘরে ঘরে দাঁতের পাটিরা পর্যন্ত নিশ্চিন্তে ঘুমাচ্ছে জলের তলায় পড়ে, কেউ কাঁচের গ্লাসে, কেউ প্লাস্টিকের বাটিতে। সারাদিনে অনেক দেঁতো হাসি হাসে বেচারারা, মিষ্টি হাসি, স্নিগ্ধ হাসি, ব্যঙ্গ হাসি, তিক্ত হাসি, উদার হাসি, আবার অনুকম্পার হাসি। এই ঘন্টা কয়েকের জন্য শুধু ছুটি মেলে। এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা স্পেশাল ট্রেন গল্পটি। এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। আবার দেখা হবে পরের কোনো একটি গল্প নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।